ওয়েলকাম টু অল অফ ইউ। ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আমাদের লেকচার সিরিজের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করতে চলেছি। দ্যাট ইজ দ্য পপুলেশন গ্রোথ অ্যান্ড ইটস এফেক্ট। বাংলায় জনসংখ্যা বৃদ্ধির প্রতিকূল প্রভাব। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রত্যেক মুহূর্তে আমরা কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধির কুফলে পড়ছি। এটা বুঝতে গেলে যে খুব বেশি পড়াশুনো জানতে হবে এমন ব্যাপারটা কিন্তু নয়। এর কুফল প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন আমাদের সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে আমাদের কিন্তু আসছেই। তাই এই পপুলেশন, তার গ্রোথ, তার কি সুফল, কেন সুফল বললাম? কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু ওভার গ্রোথ অফ পপুলেশনের কিছুটা সুফল পাই, কিন্তু তার কুফল প্রভাব এতটাই বেশি যে তার সুফল প্রভাবকে সে অনেকটাই ছাপিয়ে গেছে, এবং আমরা সেই সুফলগুলোকে কখনোই চাইবো না যে পপুলেশনের জন্য সেই সুফলগুলো আমরা পাই, কারণ তার জন্য যে কুফলটা পড়বে সেটা মারাত্মক। এখন ওয়ার্ল্ড পপুলেশন রিজিয়ন ধরে আমরা যদি দেখতে চাই, 2019 পর্যন্ত আমি এখানে দেখেছিলাম যে কীভাবে পপুলেশন বাড়ছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা থেকে আরম্ভ করে সারা বিশ্বের এটা একটা প্রবলেম। কিন্তু এশিয়াতে প্রবলেমটা একটু বেশি, এবং ডেভেলপিং কান্ট্রিগুলোতে এর প্রবলেম কিন্তু আরও বেশি। কারণ সেসব দেশগুলোতে মূলধন বলি বা সম্পদ বলি, তার গ্রোথ এবং পপুলেশন গ্রোথ কিন্তু একইভাবে নয়। এখানে বলতেই পারি যে আমার বাড়িতে যদি পপুলেশন বাড়ে, তার সাথে সাথে আমার যদি সম্পদ বাড়ে, আমার যদি থাকার জায়গা বাড়ে, তাহলে এই বাড়ার মধ্যে, তিনটে বাড়ার মধ্যে যদি একটা সমন্বয় থাকে, তাহলে এর কুফল খুব একটা পড়বে না। কিন্তু আমার সম্পদ বাড়ছে একটা লেভেলে, খুব ধীরে ধীরে স্পেস বা থাকার জায়গা তো সীমিত, সেটা তো আর বাড়ার নয়। কিন্তু পপুলেশনের গ্রোথ একটা স্টিফলি বাড়ছে, তাহলে দুটোর মধ্যে একটা বৈষম্য আসবেই, আমাদের তাতে কিছু করার নেই। এখন এটাও একটা ওয়ার্ল্ড পপুলেশনের একটা সিনারিও, যে আমরা ছবি দেখে বোঝানোর চেষ্টা করেছি যে পপুলেশনটা কত পার্সেন্ট ওয়ার্ল্ডের ক্ষেত্রে। এখানে চায়না 19.4%, এইভাবে প্রত্যেকটা দেশে দেওয়া আছে। এই পপুলেশনারি পার্সেন্টেজ বা নাম্বারগুলো আমাদের কাছে কনসার্নের নয়, কারণ আমরা দেখতে চাইছি আজকে এই জনসংখ্যা বাড়ার হারটা কত। আজকে আমার একটা বিরাট দেশ, প্রচুর জায়গা, সেখানে অনেক জনসংখ্যা, সেটা যেমন একটা দিক, সেরকম আমার দেশ ছোট, আমার জায়গা ছোট, আমার সম্পদ ছোট, কিন্তু আমার জনসংখ্যা দিন দিন বাড়ছে, তার এফেক্ট কিন্তু অন্য। তাই জনসংখ্যা বাড়ার গতি বা রেট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দিস কনটেক্সট। তাই এখানে আমাদেরকে জেনে রাখতে হবে যে জনসংখ্যা বৃদ্ধি কিভাবে পাচ্ছি। জনসংখ্যা বৃদ্ধি তখনই পাবে যখন জন্ম আর মৃত্যুর হারের মধ্যে একটা বড় সামঞ্জস্য থাকবে না। জন্ম মৃত্যু হার যদি সমান থাকে তাহলে জনসংখ্যা ফিক্স, কিন্তু জনসংখ্যা বাড়ার ক্ষেত্রে জন্মহার কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখন মেল ভার্সেস ফিমেল পপুলেশন একটা দেখানোর চেষ্টা করেছি, এটা একটা খুব একটা আলোচ্য বিষয় এই ক্ষেত্রে নয়। আমি পড়াশুনো করতে গিয়ে দেখেছিলাম যে কিভাবে কোথায় মেল ভার্সেস ফিমেল আছে, কারণ জনসংখ্যা বাড়ার ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই। এটা প্রথমেই বলে রাখি, মেল হোক বা ফিমেল হোক, জনসংখ্যা দুজনেই প্রভাবিত করছে। এখন পপুলেশন গ্রোথ যদি দেখি, তাহলে কী কী ফ্যাক্টর পপুলেশন গ্রোথগুলোকে ইনফ্লুয়েন্স করতে পারে সেগুলো দেখো। এখানে একটা সুন্দর ছক করে দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য ইকোনমিক গ্রোথ। পপুলেশন গ্রোথের সঙ্গে ইকোনমিক গ্রোথ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং জড়িত। যে পপুলেশন গ্রোথ যদি বাড়ে, ইকোনমিক গ্রোথ কী হবে। তারপরে অ্যাভেলেবিলিটি অফ দ্য অল দ্য রিসোর্সেস। অ্যাভেলেবিলিটি অফ দ্য রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমার রিসোর্স বা সম্পদের পরিমাণ যদি ফিক্স থাকে, তাহলে জনসংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু সম্পদের পরিমাণ একদিন শেষ হয়ে যাবেই। নেট মাইগ্রেশন খুব ইম্পর্টেন্ট, যে একটা দেশ থেকে আরেকটা দেশে
কিভাবে আমরা যাচ্ছি, শুধু দেশ কেন বলছি, আমরা যদি একটা অঞ্চল ধরি, একটা অঞ্চল থেকে একটা অঞ্চলে যাওয়া আসার প্রবণতা খুব সোজাভাবে যদি বলি যে কলকাতাতে আমাদের যাওয়ার প্রবণতা বেশি। কারণ কেন? কারণ ওখানে অ্যাভেলেবিলিটি অফ সব, বলতে গেলে বাংলায় কথাটা অন্যরকম শোনাচ্ছে, কিন্তু অ্যাভেলেবিলিটি অফ অল, মানে সেখানে চাকরির সংস্থান বেশি, সেখানে কাজ করে খেটে খাকার সংস্থান বেশি, সেখানে চিকিৎসার উন্নত হসপিটাল বেশি। তাহলে আমাদের একটা টেন্ডেন্সি থাকছে যে টুয়ার্ডস কলকাতা, যে কলকাতার আশেপাশে থাকবো বা কলকাতায় থাকবো। তাহলে কি হচ্ছে, পাশের জেলাগুলো থেকে কলকাতায় যাওয়ার প্রবণতা বেশি। তাহলে কোথায় জনসংখ্যা বৃদ্ধি পাবে? সেটা কলকাতায়। সেটা হচ্ছে মাইগ্রেশন ডিপেন্ডেন্ট। দ্য হেলথ কেয়ার স্ট্যান্ডার্ড যদি আমি ধরি, প্রত্যেকটা বিষয় দেখো, কালচারাল এফেক্ট, প্রত্যেকটা বিষয়, কস্ট অফ এডুকেশন, সেগুলোও কিন্তু পপুলেশন গ্রোথের সঙ্গে রিলেটেড। তাহলে পপুলেশন গ্রোথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই গ্রোথ তো হবেই, কিন্তু পপুলেশন গ্রোথের একটা লিমিট থাকবে। সেই লিমিট যদি ক্রস করে তাহলে কিন্তু আমাদের সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু পিছিয়ে পড়ব। তো আমরা যদি একটু সোজাভাবে পড়াশোনায় আসি, দ্যাট ইজ দ্য পপুলেশন কথাটি এসছে কিন্তু পপুলাস। পপুলাস কথার অর্থ হচ্ছে জনগণ। এক্ষেত্রে আমরা পপুলেশন গ্রোথ জেনারেলি পড়ছি অ্যাজ এ মানুষ হিসাবে, কারণ আমরা সবাই জানি যে আমরা উন্নততর জীব, এবং সত্যি কথা বারে বারে বলি, এটা আমরা দাবি করি। তাই আমাদেরই দায়িত্ব এই পপুলেশন গ্রোথটাকে কমানোর, কারণ এর কুফলও বেশি কিন্তু মানুষের ওপরেই। কিন্তু পপুলেশন শুধু মানুষকে নিয়ে নয়, তাই শব্দটি মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু জীববিদ্যার ধারণা অনুসারে লেখা আছে, আমি যেটা পড়ছি, একটি নির্দিষ্ট স্থানে একই প্রজাতির উদ্ভিদ বা প্রাণীর সমাহারকে পপুলেশন বলে। এখন এই পপুলেশনের প্রতিকূল প্রভাবও আছে, অনুকূল প্রভাবও আছে, আমি প্রথমে বলেছিলাম। তাই অনুকূল প্রভাব পাওয়ার জন্যে পপুলেশন গ্রোথ হোক বা পপুলেশন বাড়ুক প্রচুর পরিমাণে, তার ফলে যে কুফলটা পাবো আমরা, প্রতিকূল প্রভাব, সেটা মারাত্মক। তাই এর অনুকূল প্রভাব আমাদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবুও বলে রাখি, দেখো, জনসংখ্যা বৃদ্ধি পেলে শ্রমিক ও শ্রমের যোগান বৃদ্ধি পায়, এটা স্বাভাবিক। কিন্তু যে শ্রমিক কাজ করবে তার বেতন থেকে আরম্ভ করে তার খাওয়া দাওয়ার রিসোর্স, সেগুলো কিন্তু ঘাটতি হবে। তাই সবসময় একটা লাইন দেখে বা একটা পয়েন্ট দেখে আমরা কিন্তু টোটালটাকে বিবেচনা করব না। আমি কিছু পয়েন্ট তুলে ধরেছি যেটা অনুকূল প্রভাব হিসেবে, সেগুলো আমি একটু বলে নিই। ফলে সম্পদের আরোহণ এবং উৎপাদন বাড়তে পারে। উৎপাদন বৃদ্ধি পেলে শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাবে, ফলে বিভিন্ন পেশায় বিভিন্ন লোক তার উৎপাদনের কৌশলের উপর, মজুরির হারের উপর বাড়তে পারে। জনসংখ্যা বৃদ্ধি পেলে দেশের মূলধনের ভাণ্ডার বৃদ্ধি পায়, এবং জনসংখ্যা বৃদ্ধিতে বাজারের আয়তন বৃদ্ধি পায়। এগুলো খুবই সাময়িক, এবং এই অনুকূল প্রভাবগুলো খুব একটা সদূর প্রসারী কিন্তু নয়। কারণ আমরা যদি এরপরে কুফলটা দেখি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে কুফল সুফলকে ছাপিয়ে গেছে। দেখো, জনসংখ্যা বৃদ্ধি পায় আমাদের যে রেটে, যেটাকে গুণোত্তর বা জিপি বলি, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় কিন্তু গাণিতিক হারে। কারণ এটাই যদি আমি বলতে পারি, একটা সোজা উদাহরণ দিয়ে বলি, যে যদি আমি একটা চাষ করি, যে কোনো, আমি ধরো ধান চাষ করলাম, তাহলে ধান চাষের পরিমাণ যদি বছরে ডবল হয়, পরের বছর আবার ডবল হবে। কিন্তু সেইগুলো ডিপেন্ড করছে পরিবেশের ওপর, পরিবেশের প্রাকৃতিক দুর্যোগের ওপর, সব কিছুর ওপর। আবার জনসংখ্যা বৃদ্ধি কিন্তু জিপি হারে বাড়বে। আজকে যদি 100 থাকে, কালকে কিন্তু 200, তারপরে আবার কিন্তু 400, তারপরে আবার 800, এইভাবে কিন্তু বাড়তে পারে। তাই দুটো বাড়ার মধ্যে একটা কিন্তু অসামঞ্জস্যতা সবসময়ই থাকবে। জনসংখ্যা বৃদ্ধি পেলে অর্থনৈতিক উন্নতির গতি হ্রাস পাবে। খুব সোজা কথা, কারণ উৎপাদনের হার নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু জনসংখ্যার বৃদ্ধি নির্দিষ্ট সীমা নেই, সেটা কিন্তু ছাপিয়ে যাবে। তাই এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি কিন্তু সমানভাবে হয় না। ক্রমবর্ধমান জনসংখ্যা যদি বাড়তে পারে, তাহলে কিন্তু দারিদ্রতা সৃষ্টি করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে, কারণ আমরা বারে বারে বলি যে সম্পদ সীমিত, সম্পদের যে বাড়া, সেই বাড়ার পরিমাণটা এতটা নয় যে জনসংখ্যা যতটাই বাড়ুক সেটাকে সে প্রভাবিত করতে পারে, তা কিন্তু হবে না।
জন জনযাত্রার মানে সামগ্রিক অবনতি ঘটবে। এটা স্বাভাবিক যে একটা মার্কেটের ওপরে যদি 100 জন ডিপেন্ড করতো, এখন একটা মার্কেটের ওপরে 1,00,000 জন ডিপেন্ড করছে। তার ফলে সেখানে কিন্তু জীবনযাত্রার মান কিন্তু কমবেই। একটা দেশে থাকার জায়গা সীমিত। একটা এই লোকালয় আমরা 100 জন লোক থাকতাম, কিন্তু এখন সেই লোকালয় 1,00,000 লোক থাকে। তাহলে সেই একই স্কোয়ার ফিট এরিয়া যখন লক্ষ লক্ষ লোক ধরে ব্যবহার করবে, তখন কিন্তু জীবনযাত্রার মান কমবেই, কিচ্ছু করার নেই। এটা আমাদের হাতের বাইরে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করাটাই আমাদের আয়ত্তের মধ্যে। তাই জনসংখ্যা বৃদ্ধি আমাদেরকে কিন্তু কমাতেই হবে। এছাড়াও দেখো আরও কয়েকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আছে। জনসংখ্যা বৃদ্ধি কিন্তু বেকারত্ব বাড়ায়। এটা তো আজকে আলোচনা করার দরকারই নেই, কারণ এটার আজকে সরাসরি প্রভাব পড়তে চলেছে আমাদের ছাত্র জীবনে হোক, আমাদের প্রত্যেকের জীবনেই হোক। কারণ ছোট্ট সংখ্যায় যদি হিসাব করতে পারি যে একটা স্কুলের সংখ্যা যদি 10টা হয়, স্কুলের সংখ্যা 10 হয়, সেখানে শিক্ষকের সংখ্যা যদি 10 দুগুণে 10 ইন্টু 10 মানে 100 ধরি, কিন্তু আমার যদি সেখানে অ্যাপ্লিকেন্ট সংখ্যা যদি 1 কোটি হয়, তাহলে সেখানে কম্পিটিশন বাড়ছে। কিন্তু চাকরি পাবে বা কাজ পাবে কজন? সেই 100 জনই। তাহলে বাকি জন কিন্তু অন্য কাজের জন্যে তাদেরকে আবার দেখতে হবে। তাই জনসংখ্যা বৃদ্ধি কিন্তু বেকারত্ব বাড়াবেই। পরিবেশের সম্পদের ব্যবহারের হার বাড়ে, স্বাভাবিক কারণেই। মাটি থেকে জল তোলার পরিমাণ বাড়বে। আমি 10 জন লোক বাড়িতে থাকতাম, আমার যা জল লাগতো, এখন আমি 20 জন লোক থাকি, আমি এখন 30 জন লোক থাকি, তাহলে আমার তো বাড়বেই জলের ব্যবহারের পরিমাণ। ফলে আমরা পরিবেশ থেকে মাটির ভূগর্ভস্থ জল তুলে আনবো। আমরা তো পরিবেশের ভূমির জল ইউজ করার কোনো রকমভাবেই পরিপন্থী নই। তারপরে বাসস্থানের সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, প্রত্যেকটা সমস্যার মুখোমুখি আমরা হব। তাই এখানে তোমরা দেখো জনসংখ্যার বৃদ্ধির প্রতিকূল প্রভাবগুলো আমরা দিয়ে রেখেছি। এটাও তোমরা স্ক্রিনশট নিতে পারো, বিভিন্ন বই থেকেও পড়তে পারো। তাই বারে বারে বলি, জনসংখ্যা বৃদ্ধি বা ওভার পপুলেশনের কিছু ছবি আমি দেখাতে চেয়েছি। দেখো, এই ছবিগুলোর এই ভিড়ের মাঝে যেন আমরা হারিয়ে না যাই। তাই আজকে প্রত্যেকের সচেতনভাবে, সামাজিকভাবে, প্রশাসনিকভাবে প্রত্যেকেরই উচিত এই ওভার পপুলেশনটাকে এখনই এটাকে সংযত করা। না হলে এমন একটা দিন আসবে যখন সম্পদের পরিমাণ কমে আসবে এবং পপুলেশনের পরিমাণ বাড়বে। তখন এই বৈষম্য কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। তাই এই কোভিড সিচুয়েশানে তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব যে দেখো, আজকে ভারতবর্ষের 130 কোটি লোক সংখ্যা, তার যা ভারতবর্ষের আয়তন, সেই তুলনায় আমরা এত জনঘনত্বের মধ্যে থাকছি যে আমাদের এই কমিউনিকেবল ডিজিজগুলো আমাদের দেশে হওয়ার প্রবণতা দিন দিন কিন্তু বাড়ছে। তাই সামাজিক দূরত্ব কথাটা বলা যতটা সোজা, ততটাই কঠিন কিন্তু এই জনঘনত্বের মধ্যে সামাজিক দূরত্ব মেনটেন করে রাখা। তাই চেষ্টা করব প্রত্যেকে নিজেদের মতো করে এই পপুলেশন গ্রোথকে কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার করা। নমস্কার।